Good morning, my dear student and viewers. You are watching my YouTube channel Time WBCS. এটা একটা কম্পিটিশনের প্ল্যাটফর্ম। তোমরা অনেকেই সাবস্ক্রাইব করেছো এবং লাইক কমেন্ট এগুলো করেছো। আমার ভিডিওগুলো সবাই দেখছো, আমি এটা আশা করছি, কারণ গ্রাফ বা চ্যানেলের যে গ্রো সেটা দেখে আমি বুঝতে পারছি তোমরা সবাই দেখছো। তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার এবং কমেন্ট করো। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পেজটা উপরে কারেন্ট অ্যাফেয়ার্স 2022 জানুয়ারি টু ডিসেম্বর। তো আগে আমরা 3টে পার্ট কমপ্লিট করেছি, অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত 3টে পার্টে হয়েছে। আজকে 4th পার্ট হচ্ছে, আর একটা পার্ট হবে, অর্থাৎ আমরা মোট 5টা পার্টে করব। তো সেই জায়গায় আজকে যে 4th নাম্বার যে ক্লাসটা হচ্ছে, 4th ক্লাস বা 4th পার্ট হচ্ছে, সেখানে আমরা মূলত 2022 অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেগুলো ডিসকাস করবো। এবং এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট, তো কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন বিষয়গুলোর উপর জোর দিতে হবে, যে কোনগুলোকে আমরা বেশি করে পড়বো, কোথা থেকে কেমন কোয়েশ্চেন আসছে, তো সেটা ভালোভাবে বুঝবার জন্য তোমরা আমার এই কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝবে যে কারেন্ট অ্যাফেয়ার্সে কীভাবে পড়তে হয় আর কীভাবে কমন আসছে। তো যে সমস্ত কোয়েশ্চেনগুলো 2022 বিভিন্ন পরীক্ষায় এসে সেগুলো আমি মেনশন করব, বলে দেবো। আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু পড়তে হবে, যে আগামী দিনে কোন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে। তো প্রথম কোয়েশ্চেনটা চলে আসি, নোবেল প্রাইজ। তো অক্টোবর মাসে প্রত্যেক বছরই কিন্তু নোবেল প্রাইজ অ্যানাউন্সমেন্ট হয়। তো 2022 সালে নোবেল প্রাইজ অ্যানাউন্সমেন্ট হয়েছিল। সেক্ষেত্রে আমরা দেখব এখানে 2022 থেকে আর কোনো কোয়েশ্চেন নাও আসতে পারে, ঠিক আছে। তো লিটারেচারে 2022 যিনি পেয়েছিলেন অ্যানি আর্নক্স, ইনি ফ্রান্সের একজন ছিলেন। ফর দ্য কারেজ অ্যান্ড ক্লিনিক্যাল acuity with which she uncovers the root estrangements and collective restraints of personal memory। তার এই ফিল্ডে তাকে লিটারেচারে নোবেল প্রাইজ তিনি পেয়েছিলেন, আর অ্যানি আর্নক্স, ইনি ফ্রান্সের, ঠিক আছে। আর এখান থেকে আরেকটি ইম্পর্টেন্ট যেটা পুরো পিস, তাহলে লিটারেচার অ্যান্ড পিসটা কিন্তু ইম্পর্টেন্ট 2022। আমরা আর কিছু মনে রাখবো না, কারণ দিয়ে দিতেই পারে। 2022 পিসে শান্তিতে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো এটা পেয়েছিলেন অ্যালিস বাইলেটস্কি। তো রিসেন্টলি ইনি হচ্ছে বেলারুসের একজন অ্যাক্টিভিটিস, ঠিক আছে। তার অর্গানাইজেশন মেমোরিয়াল অ্যান্ড অর্গানাইজেশন সেন্টার ফর সিভিল লিবার্টিস, তিনি সোশ্যাল অ্যাক্টিভিটিস বেলেটস্কি, এবং তিনি এখন বর্তমান জেলে আছেন। দে হ্যাভ ফর ম্যানি ইয়ার্স প্রোটেক্টেড দ্য রাইট টু, এই যে অর্গানাইজেশনটা যেটা আছে সেই অর্গানাইজেশনটা কী কাজ করেছিল? দে হ্যাভ ফর ম্যানি ইয়ার্স প্রোটেক্টেড দ্য রাইট টু criticize power and protect the fundamental rights of citizens. They have made an outstanding effort to document war, crimes, human rights abuse and abuse of power। তো এই সমস্ত জন্য এই যে তাদের যে অর্গানাইজেশন মেমোরিয়াল অর্গানাইজেশন সেন্টার ফর সিভিল লিবার্টিস, অর্থাৎ যে সিভিল লিবার্টিস, যে স্বাধীনতা, সেই স্বাধীনতা, মানুষের যে রাইট, মানুষের যে হিউম্যান রাইটস, যে ফান্ডামেন্টাল রাইটস, সেই রাইটগুলো যেখানে বিভিন্নভাবে ক্রিটিসাইজ হয়েছে, যেখানে বিভিন্নভাবে সেগুলোকে মানে সাপ্রেস করা হয়েছে, সেই নিয়ে তারা কিন্তু এই অর্গানাইজেশনটা তাদের কাজ করেছে, এবং মানুষকে যাতে সিভিল লিবার্টিস পায় সেই জন্য তারা
অনেক কাজ করেছে, এই জন্য তাকে পিসে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। তো বর্তমানে ইনি কিন্তু জেলে আছে, ঠিক আছে। তাহলে এই কোয়েশ্চেন যদি আমি দিই এভাবে, নিচের কোন নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ড উইনার ইজ সেন্টেন্স টু জেল, ঠিক আছে। জেলে তাকে সেন্টেন্স দেওয়া আছে যে জেলে আছে, তো তখন যদি তার এই সমস্ত অপশনগুলো দিয়ে দিয়ে তোমাকে যদি দিতে পারে, তখন তোমাকে বলতে হবে যে এই কোয়েশ্চেনগুলো আসবে না যদিও, ঠিক আছে। নেক্সট চলে আসি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। তো আমরা যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স আর নেক্সট পার্টে যেটা আসবে সেখানে সমস্ত ইন্ডেক্সগুলো নিয়ে এবং কিছু মেমোরেবল পয়েন্ট থাকবে, সেই মেমোরেবল পয়েন্ট আর কিছু ইন্ডেক্স নিয়ে, ইম্পর্টেন্ট ইন্ডেক্স নিয়ে একটা ক্লাস থাকবে। সেই ক্লাসটাতে আমরা এইগুলো আরও ডিটেলসে আলোচনা করব। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স এর ডাইমেনশন কি, ঠিক আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখছো টাইম WBCS, এটা আমার অ্যাডভার্টাইজমেন্ট। তো গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে 2022-এ র্যাঙ্ক ছিল ইন্ডিয়ার 107, 2023-এর র্যাঙ্ক হয়ে গেছে 111, অর্থাৎ 4th প্লেসে কিন্তু নেমে এসেছে। তার মানে হাঙ্গারনেস কিন্তু আমাদের কান্ট্রিতে বাড়ছে, দেখতেই পাচ্ছ। তো আমরা যদি সমস্ত ইন্ডেক্সগুলো দেখি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, এই সমস্ত ইন্ডেক্সগুলো যদি দেখি, সেই ইন্ডেক্সগুলো নিরিখে যদি দেখি, তাহলে কিন্তু আমাদের দেশ কিন্তু অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন বা তারপরে হচ্ছে গিয়ে রাজনৈতিক এবং মানুষের যে এডুকেশনাল সমস্ত দিক থেকে কিন্তু পিছিয়ে আছে আমাদের দেশ, এখনও কিন্তু অগ্রগতি হয়নি, ঠিক আছে। নিউ ইন্ডিয়া, বাট নিউ ইন্ডিয়া করতে গেলে কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে, আর এই সমস্ত জিনিসগুলো চেঞ্জ আনতে পারলে কিন্তু নতুন ভারত হবে। সেখানে মানুষের স্বাধীনতা, মানুষের অধিকার, মানুষের শিক্ষা, মানুষের বাসস্থান, খাওয়ার দাওয়ার, সমস্ত কিছু, পোভার্টি এলিভিয়েশন, এগুলো যখন কমপ্লিটলি হবে তখন হবে নিউ ইন্ডিয়া। সো নিউ ইন্ডিয়া দ্যাটস নট মিনস ডেভেলপমেন্ট অফ technology, development of construction, development of buildings, development of কর্পোরেট সেকশন, ঠিক আছে। তো নিউ ইন্ডিয়া আমি মনে করি যখন সেদিনই হবে যেদিন হাঙ্গার নেক্স কমবে, যেদিন পোভার্টি কমবে, যেদিন মানুষের হিউম্যান ডেভেলপমেন্ট হবে বেশি করে, অর্থাৎ এডুকেশন পাবে ভালো করে, রোজগার পাবে, তারপরে হচ্ছে গিয়ে রাইট পাবে, বিভিন্ন ধরনের অপরচুনিটি পাবে, তখন হবে নিউ ইন্ডিয়া। সো আমার মতে বলে দিস ইজ মাই ওন অপিনিয়ন। নেক্সট চলে আসবো ন্যাশনাল ইউনিটি ডে। তো এভরি ইয়ার 31 অক্টোবর ন্যাশনাল ইউনিটি ডে ইজ সেলিব্রেটেড, কারণ এটা সর্দার বল্লভভাই প্যাটেলের যে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে এটা পালন করা হয়। তারপর হচ্ছে গিয়ে তো ক্যাপ্টেন ইব্রাহিম তারোর তিনি প্রেসিডেন্ট হয়েছেন বার্কিনা ফেসোর একজন প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন ক্যাপ্টেন ইব্রাহিম তারোর। তারপর হচ্ছে গিয়ে নেক্সট চলে আসবো, এগুলো অত ইম্পর্টেন্ট না, আসবে না পরীক্ষায়। ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স, দেখো সোলার এলিয়েন্স, ঠিক আছে, ইন্টারন্যাশনাল সোলার এলিয়েন্স, যেটা ফ্রান্স আর ইন্ডিয়া একসঙ্গে যৌথভাবে 2015 সালে তৈরি করেছিল। তো সেক্ষেত্রে আমরা দেখছি ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স রি-ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড কো-প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল সোলার এলিয়েন্স। তা ইন্ডিয়া প্রেসিডেন্ট হয়েছে আর ফ্রান্স কো-প্রেসিডেন্ট হয়েছে সোলার এলিয়েন্সে 2022-এ। তারপর হচ্ছে গিয়ে মেঘা কায়াক ফেস্টিভ্যাল। এই যে মেঘা কায়াক ফেস্টিভ্যাল, তো মেঘ মানে মেঘালয়া, ঠিক আছে। মেঘ মানে কি আকাশ, আকাশে কি বৃষ্টি হয়, আর এই ফেস্টিভ্যালটা কি মেঘ যখন আছে তখন মেঘালয়া, মনে রাখবে। মেঘ কায়াক ফেস্টিভ্যাল কোথায়? মেঘালয়া। তারপর হচ্ছে কি কাঠি বিহু, এইগুলো হচ্ছে কি জিএসের মানে জিকের কোয়েশ্চেন, ট্র্যাডিশনাল জিকের কোয়েশ্চেন হয়ে যাবে। কাঠি বিহু কি? কাঠি বিহুটা আসামে হয়, এটা হারভেস্ট ফেস্টিভ্যাল। আর কাঠি হচ্ছে কি আমাদের কাঠি একটা ড্যান্স আছে পশ্চিমবাংলার বা ওয়েস্ট বেঙ্গলের একটা ড্যান্স কাঠি বিহু যদি বলে তখন সেটা হবে কি, এটা হচ্ছে কি আসামের একটা হারভেস্টিং ফেস্টিভ্যাল, কাঠি বিহু। নেক্সট চলে আসি দুর্গাবতী টাইগার রিজার্ভ, মধ্যপ্রদেশ। দুর্গাবতী টাইগার রিজার্ভ কোথায়? মধ্যপ্রদেশ।
তারপর হচ্ছে গিয়ে তরাই এলিফ্যান্ট রিজার্ভ, এগুলো আসবে না পরীক্ষায়। ইন্ডিয়া ডিফেন্ডেড শ্রীলঙ্কা ইন দ্য ফিজিক্যাল ফাইনাল অফ দ্য ওমেন্স এশিয়ান কাপ 2022। তো ওমেন এশিয়ান কাপ 2022 হয়েছে, সেখানে ফাইনাল ম্যাচ হয়েছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝখানে। সেখানে ইন্ডিয়া শ্রীলঙ্কাকে ফাইনাল ম্যাচে ডিফিটেড করেছে, ঠিক আছে। ওমেন এশিয়ান কাপ, আগের দিন কিন্তু মেন এশিয়ান কাপ বলেছি, ওমেন এশিয়ান কাপ 2022-এ শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার মাঝখানে হয়েছিল, ইন্ডিয়া শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। এবার চলে আসি ডেট অ্যান্ড ডেজ থেকে ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড হ্যাবিটেট ডে, দেখো ওয়ার্ল্ড হ্যাবিটেট ডেটা প্রত্যেক বছর অক্টোবর মাসে হয় এবং এটা ফার্স্ট মানডে অফ অক্টোবরে হয়। প্রত্যেক বছর ফার্স্ট মানডে অফ অক্টোবরে ওয়ার্ল্ড হ্যাবিটেট ডেটা পালন করা হয়। 2022-এ হয়েছে 3rd অক্টোবরে, ঠিক আছে। 2023টা আমার খেয়াল নেই, এখানে আমি নোট রাখি। তারপরে হচ্ছে ওয়ার্ল্ড টিচার ডে। তো আমরা জানি ন্যাশনাল টিচার ডে 5ই সেপ্টেম্বর হয়, ওয়ার্ল্ড টিচার ডে 5th অক্টোবরে হয়, ঠিক আছে। ওয়ার্ল্ড টিচার ডে 5th অক্টোবর। ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে যেটা পালন করা হয় 10th অক্টোবর। ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে 10th অক্টোবর পালন করা হয়। ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড, ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড 11th অক্টোবর পালন করা হয়। ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড 11th অক্টোবর পালন করা হয়। ওয়ার্ল্ড ফুড ডে 16th অক্টোবর, তাহলে ওয়ার্ল্ড ফুড ডে 16 অক্টোবর আর ওয়ার্ল্ড ফুড সেফটি ডে 7 জুন, মনে রাখবে 7 জুন আর 16 অক্টোবর এই দুটো মনে রাখবে। ওয়ার্ল্ড ফুড ডে 16 অক্টোবর, ওয়ার্ল্ড ফুড সেফটি ডে 7 জুন। তারপরে চলে আসি গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে 15 অক্টোবর পালন করা হয়, গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে। ইউনাইটেড নেশন ডে, সব থেকে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা সিজিএলে অনেক সময় আসে। ইউনাইটেড নেশনস ডে 24th অক্টোবর পালন করা হয়। ওয়ার্ল্ড পোলিও ডে 24th অক্টোবর। নেক্সট চলে আসবো, আচ্ছা, দ্য ফিলোসফি অফ মডার্ন সং, এই বইটির লেখক কি? দ্য ফিলোসফি অফ মডার্ন সং, এই বইটির লেখক হচ্ছে বব ডাইলান। তো আর সাইক্লোন টাইক্লোন থেকে পড়বো না, চলে আসবো কি অক্টোবর হলো, নভেম্বরে চলে আসবো আমরা। সিভি রমন, তো আমরা জানি প্রত্যেক বছর যে ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় 28শে ফেব্রুয়ারি, সেই 28শে ফেব্রুয়ারি যে ন্যাশনাল ডে সায়েন্স ডে পালন করা হয়, সে সিভি রমনের সেই দিনকে 28শে ফেব্রুয়ারি কী করেছিলেন, রমন এফেক্ট ডিসকভার করেছিলেন। তো তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন আর কবে মারা গিয়েছিলেন সেটা আমরা একটুখানি দেখব। সিভি রমন, born in 7th November 1888, born in 7 November 1888, died in 21st November 1970। তাহলে তিনি যে মাসে জন্মগ্রহণ করেছিলেন সেই মাসেই তিনি মারা গেছেন, অর্থাৎ দেখা যাবে কি 7-16 দিন আগা পিছর তার জন্ম আর মৃত্যুর একই মাসে। Discovered the Raman effect, got Nobel Prize in Physics 1930, 20th February। তো 1930 সালে 28শে ফেব্রুয়ারি তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, রমন এফেক্টের জন্য ফিজিক্সে পেয়েছিলেন, এবং এই দিনকে ন্যাশনাল সায়েন্স ডে হিসেবে পালন করা হয়। এবং তিনি ছিলেন ফার্স্ট এশিয়ান, মনে রাখবে, যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ফিজিক্সে। T20 ওয়ার্ল্ড কাপ 2022 ফাইনাল ম্যাচ, T20 ওয়ার্ল্ড কাপ 2022 ফাইনাল ম্যাচ, এই কোয়েশ্চেনটা কিন্তু কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে সাব ওভারসিয়ারে এক্সাম এসেছিল। তো T20 ওয়ার্ল্ড কাপ 2022 ফাইনাল ইংল্যান্ড ভার্সেস পাকিস্তানের মাঝখানে হয়েছিল। তো এখানে ইংল্যান্ড জিতেছিল এই ম্যাচটিতে, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু স্পোর্টস থেকে ভালোভাবে পড়তে হবে। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স, এই সমস্ত কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসার মতো, সুতরাং এইগুলো ভালো করে পড়ে নোট করতে হবে। ইন্ডিয়ার র্যাঙ্ক রয়েছে 2022-এ 8, তো 2023-এর নিরিখে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে কত, 7th। এবার চলে আসি ইন্ডিয়ান্স পূর্ণিমা দেবী বর্মন, পূর্ণিমা দেবী বর্মন, ইনি
হচ্ছে আসামের একজন এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটিস, আমরা বলবো এনভায়রনমেন্ট অ্যাক্টিভিটিস আসামের বাড়ি না পূর্ণিমা দেবী বর্মন, যিনি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম থেকে চ্যাম্পিয়ন্স অফ আর্থ প্রাইজ পেয়েছেন। কোথা থেকে? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম থেকে পেয়েছেন 2022-এ। ঠিক আছে, তো এবার আমরা দেখব যখন ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম আছে তখন কিন্তু আমাকে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের এস্টাবলিশমেন্ট কবে হয়েছে, এর হেডকোয়ার্টার কোথায়, এবং এর কি এই ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম কী কী কাজ করে এবং কী কী ইন্ডেক্স রিলিজ করে, ঠিক আছে, সেটা আমাদেরকে জানতে হবে। সেই হিসাবে আমি এই নোটটা এইভাবে তৈরি করেছিলাম এবং আমি WBCS 2023 প্রিলিমসে এই কোয়েশ্চেনগুলো এখান থেকে কমন পেয়েছিলাম। তো তোমরা দেখো এইভাবে পড়তে হবে। তো যখন ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামটা এখানে আমি পেয়ে যাচ্ছি এবং এই ইনস্টিটিউশনটা, ঠিক আছে, ওয়ার্ল্ড বডিটা, সে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ এই প্রাইজটা দেয়, কিসের জন্য দেয়? এনভায়রনমেন্টের জন্য দেয়, ঠিক আছে। এবং 2022 সালে পূর্ণিমা দেবী বর্মন পেয়েছেন। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এটা 5ই জুন 1972-তে এস্টাবলিশড হয়েছিল। 5ই জুন 1972-তে এস্টাবলিশ হয়েছিল। এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? নাইরোবি, কেনিয়া। মনে রাখবে, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের হেডকোয়ার্টার কোথায়? নাইরোবি, কেনিয়া। কোয়েশ্চেনটা আসতে পারে। এবার দেখো এই ইনস্টিটিউশনটা, ওয়ার্ল্ড বডিটা, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এই বডিটা দুটো ইন্ডেক্স রিলিজ করে। একটা এমিশন গ্যাপ রিপোর্ট, ঠিক আছে, একটা এমিশন গ্যাপ রিপোর্ট আর হচ্ছে অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট। একটা এমিশন গ্যাপ রিপোর্ট অর্থাৎ বায়ুমণ্ডলে কী কী গ্যাস কীভাবে এমিশন হচ্ছে সেই একটা রিপোর্ট রিলিজ করে। আর একটা অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট অর্থাৎ এটা কি ফাইন্ডস দ্যাট amid growing climate change impact progress on adaptation is slowing, অর্থাৎ যে ক্লাইমেট চেঞ্জের হওয়ার ফলে যে আমাদের একটা ইম্প্যাক্ট পড়ছে সেই ইম্প্যাক্টটা কিসে হচ্ছে? প্রোগ্রেস অন অ্যাডাপ্টেশন। যে অ্যাডাপ্টেশন অর্থাৎ বায়ুমণ্ডল বা ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ পরিবেশের যে জলবায়ুর পরিবর্তন, সেই জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে যে বায়োটিক রিসোর্সগুলো আছে, যেমন হিউম্যান বা মানুষ, জীবজন্তু, গাছপালা, সেগুলো কিন্তু সে তার সঙ্গে কীভাবে অ্যাডপ্টেড করতে পারছে, আদৌ অ্যাডপ্টেড করতে পারছে কি না, বা যে সমস্ত রিজিয়ন্সগুলোতে অ্যাডপ্টেড করতে পারছে না তারা লসিং হয়ে যাচ্ছে, তাদের প্রোগ্রেস স্লো হচ্ছে, স্লো হতে হতে তারা কিন্তু এন্ডেঞ্জার হয়ে যাচ্ছে। এই যে একটা গ্যাপ, এই যে একটা গ্যাপ তৈরি হচ্ছে, সেই গ্যাপটাকে বলা হয় অ্যাডাপ্টেশন গ্যাপ। তাহলে এইটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। হ্যাঁ, অ্যাডাপ্টেশন গ্যাপটা কি? এটা হচ্ছে ফাইন্ড দ্যাট aimed growing climate change impacts, যে ক্লাইমেট চেঞ্জের বৃদ্ধির ফলে যে ইম্প্যাক্টটা হচ্ছে, আর প্রোগ্রেস, যেক্ষেত্রে প্রোগ্রেস অন অ্যাডাপ্টেশন ইজ স্লোয়িং, যেখানে অ্যাডাপ্টেশনের যে প্রোগ্রেস সেটা কিন্তু স্লোয়িং হয়ে যাচ্ছে, সেটা কিন্তু ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামটা কিন্তু সেটা দেখে। তাহলে আমাকে এটা হট টপিক, ঠিক আছে। তো পরীক্ষায় কোনোদিন কোয়েশ্চেন দিতে পারে এমিশন গ্যাপ রিপোর্ট কে রিলিজ করে, বা দিতে পারে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রামের হেডকোয়ার্টার কোথায়, ঠিক আছে, বা কবে এস্টাবলিশড হয়েছিল। এটা নেক্সট চলে আসবো, কোনো কে কোথাকার প্রেসিডেন্ট হয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি না। চলে আসবো যে স্টিল প্রোডাকশন, স্টিল প্রোডাকশনে ইন্ডিয়া কত র্যাঙ্ক করেছে? স্টিল প্রোডাকশনে ইন্ডিয়া অলওয়েজ সেকেন্ড র্যাঙ্কে আছে। উত্তরপ্রদেশ ইজ said to have its 4th tiger reserve and 53rd tiger reserve in India. উত্তরপ্রদেশে যে দুর্গাবতী টাইগার রিজার্ভ আছে, যে একটু আগে আমরা বললাম
যে দুর্গাবতী টাইগার রিজার্ভটা মধ্যপ্রদেশ, এটা উত্তরপ্রদেশে কিন্তু একটা টাইগার রিজার্ভ তৈরি হচ্ছে, যেটা ফোর্থ টাইগার রিজার্ভস, এবং 53 টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া। 54 টাইগার রিজার্ভ হচ্ছে গিয়ে মধ্যপ্রদেশের দুর্গাবতী টাইগার রিজার্ভ, অ্যান্ড 55 টাইগার রিজার্ভ হচ্ছে গিয়ে মাহেদা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ ইন গোয়া। আর 55, তাহলে টোটাল টাইগার রিজার্ভ আমাদের ইন্ডিয়াতে আছে কতগুলো? 55টা। এবং আমরা দেখবো লার্জেস্ট টাইগার রিজার্ভ অন্ধ্রপ্রদেশে আছে নাগার্জুন সাগর টাইগার রিজার্ভ। নাগার্জুন টাইগার রিজার্ভ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে লার্জেস্ট, ঠিক আছে। আর পেঞ্চ যে টাইগার রিজার্ভ আছে সেটা মনে হয় যেন মানে স্মলেস্ট, পেঞ্চ সম্ভবত, আমার মনে নেই, খেয়াল নেই। আর খেয়াল আসলে পরে আমি বলে দেবো, নেক্সট দিনকে আমরা এই সমস্ত নিয়ে আলোচনা করবো পরে। পেঞ্চটা সম্ভবত হবে স্মল। তাহলে লার্জেস্ট হচ্ছে কোনটা? অন্ধ্রপ্রদেশ নাগার্জুন টাইগার রিজার্ভ, এটা হচ্ছে গিয়ে। আর টোটাল আমাদের ইন্ডিয়াতে 55টা টাইগার রিজার্ভ আছে। রেজিং সান ওয়াটার ফেস্টিভ্যাল 2022, রেজিং সান ওয়াটার ফেস্টিভ্যাল 2022, এই কোয়েশ্চেনগুলো আসে না যদিও, এটা উমিয়াম লেকে হয় মেঘালয়তে। তাহলে কোয়েশ্চেনটা এখানে আমি তুলেছি এই কারণে যে কোনো সময় দিতে পারে উমিয়াম লেক কোন রাজ্যে কোন স্টেটে অবস্থিত। উমিয়াম লেক সেটা হবে কোথায়? মেঘালয়। 2, পুষ্কর ফেয়ার, পুষ্কর মেলা কোথায় হয়? রাজস্থানে হয় পুষ্কর মেলা। ওয়াংলা বা ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল মেঘালয়তে হয়। তাহলে মেঘালয়তে আমরা দুটো ফেস্টিভ্যাল দেখলাম, একটা ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল আর একটা হচ্ছে কি রেজিং সান ওয়াটার ফেস্টিভ্যাল, যেটা উমিয়াম লেকে হয়, মেঘালয়তে হয়। সুলতান অফ জোহর কাপ, তো এই কোয়েশ্চেনটা আসতে পারে, সুলতান অফ জোহর কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ঠিক আছে, কোন খেলার সঙ্গে রিলেটেড বা কোন খেলার সুলতান অফ জোহর কাপ দেওয়া হয়? এটা হকি হবে। ইন্ডিয়া ডিফিটেড এবছর 2022 সালে ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়াকে ডিফিট করেছে। ডক্টর মোহাম্মদ ইরফান আলী চিফ গেস্ট অফ 17 প্রবাসী ভারতীয় দিবস। তো আমাদের এবছর 2022 সালে প্রবাসী ভারতীয় দিবস হয়ে গেছে, প্রত্যেক 2 বছর পর পর হয়। তো 9 জানুয়ারি হয়ে গেছে 2022 সালে, ইন্দোরে হয়ে গেছে। 2024 সালে এবছর হবে, হয়ে গেছে 2024 সালেও। আমরা দেখবো সেটা কোথায় হচ্ছে। নেক্সট দিনকে আমরা যখন জানুয়ারি ফেব্রুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বো তখন আমরা বলে দেবো। তো মোহাম্মদ ইরফান আলী ইনি কিন্তু চিফ গেস্ট ছিলেন প্রবাসী ভারতীয় দিবসে। আমরা চলে আসবো ডেট অ্যান্ড ডেজে। ওয়ার্ল্ড ট্যুরিজম অ্যাওয়ারনেস ডে, ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে, এটা ইম্পর্টেন্ট কিন্তু, ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে 5th নভেম্বর সেলিব্রেট করা হয়। ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটা 10ই নভেম্বর করা হয়। ওয়ার্ল্ড টয়লেট ডে 19 নভেম্বর, এই কোশ্চেনটা কিন্তু একবার পরীক্ষায় এসেছিল, ওয়ার্ল্ড টয়লেট ডে। ওয়ার্ল্ড টেলিভিশন ডে 21 নভেম্বর, ওয়ার্ল্ড চিলড্রেন ডে 20 নভেম্বর, কনস্টিটিউশন ডে 26 নভেম্বর। ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যাক্টিভ ভলকানো কোথায় আছে? হাউ মৌনালিয়া। স্টিল প্রোডাকশন তো আমরা বললাম সেকেন্ড র্যাঙ্কে আছে। এবার চলে আসবো আমরা ডিসেম্বরে, ঠিক আছে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022, প্রথমে দেখছি আমরা ফিফা ওয়ার্ল্ড কাপ। তো ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে এত কোশ্চেন হলো, কেএমসিতে একটা কোশ্চেন এসেছিলো, কেএমসি সাবঅবশ্যই এক্সামে, কিন্তু আর কোনো এক্সামে কিন্তু আমি দেখিনি। ফিফা ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা ক্লিন জিতেছে এবছর 2022 সালে। আর ডিফিট করেছে কাকে? ফ্রান্সকে। ডিফিট করেছে কাকে? ফ্রান্সকে 4-2 গোলে। আচ্ছা, আর্জেন্টিনা দিয়েছে 4টে, ফ্রান্স দিয়েছে 2টো, এবং পেনাল্টি ছিল 3-3, এই একটা পেনাল্টি হয়েছিল। তো আর্জেন্টিনা কতবার জিতেছে? 3বার ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে, 1978-এ জিতেছে আর 1986 জিতেছে। আর এই দুটো
ওয়ার্ল্ড কাপ জিতেছিল কাকে? মারাদোনা তখন এর ক্যাপ্টেন ছিলেন, দিয়াগো মারাদোনা, ঠিক আছে, এসে বড় বড় চুল। আর 2022 সালে লিওনেল মেসি ছিলেন এর ক্যাপ্টেন, আর তিনি জিতেছেন তার ক্যাপ্টেনশিপে 2022 সালে আর্জেন্টিনা ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে। 23rd ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় হবে? 23rd ফিফা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে সেটা আমাদেরকে জানতে হবে। ইউনাইটেড স্টেট, কানাডা অ্যান্ড মেক্সিকো। আচ্ছা, ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে কিছু ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস যেটা পেয়েছে 2022 সেটা বলে দেবো। যে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড পেয়েছে কে? কল্যাণ ম্যাপ্পে, ইনি ফ্রান্সের ফুটবলার। কল্যাণ ম্যাপ্পে পেয়েছে। গোল্ডেন বল অ্যাওয়ার্ড পেয়েছে লিওনেল মেসি, ইনি আর্জেন্টিনা। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস পেয়েছে কি? এমালিয়ানো মার্টিনেজ। ফিফা ইয়াং প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে কে? এনজো ফার্নান্ডেজ। ফিফা ফেয়ার প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে কে? ইংল্যান্ড। সিলভার বুট অ্যাওয়ার্ড পেয়েছে লিওনেল মেসি। ঠিক আছে, এইগুলো কিন্তু মনে রাখতে হবে, কোশ্চেন আসতে পারে। নেক্সট চলে আসবো সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। তো আমরা জানি প্রত্যেক বছর যে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয় সেখানে 24টা ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়, আর 22টা ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়, আর দুটো ল্যাঙ্গুয়েজে ইংরেজি এবং রাজস্থানী। এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু কখনো কখনো দেওয়া হয়, কখনো কখনো দেওয়া হয় না। এবছর কিন্তু 24টা ল্যাঙ্গুয়েজে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সাহিত্য একাডেমি দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে কী কী জিনিসগুলো পড়বো, যেহেতু এবছর ইংলিশ অ্যান্ড রাজস্থানে দেওয়া হয়েছে, তাহলে ইংলিশ অ্যান্ড রাজস্থানী ল্যাঙ্গুয়েজে কী কী দেওয়া হয়েছে সেটা আমরা জানবো। অল দ্য লাইভস উই নেভার লাইভড, এটা ইংলিশে পেয়েছে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড। এটা লিখেছেন কে? অনুরুদ্ধ রয় লিখেছেন। আর রাজস্থানের ল্যাঙ্গুয়েজে পেয়েছে যেটা হচ্ছে আলেকম আম্বা, এটা একটা নাটক। আলেকম আম্বা একটা নাটক, এটা লিখেছেন কমল রাঙ্গা লিখেছেন। রাজস্থানের যে কমল রাঙ্গা তিনি এটা লিখেছেন রাজস্থানী ল্যাঙ্গুয়েজে, এবং রাজস্থানী ল্যাঙ্গুয়েজে সাহিত্য একাডেমি পেয়েছে 2022 সালে। তো সাহিত্য একাডেমি ইনিশিয়েট হয়েছিল কবে? এটা জিকেতে থাকবে 1959 খ্রিস্টাব্দে। নেক্সট চলে আসবো ওয়ার্ল্ড ফিফা র্যাঙ্কিং। এটা কখনো কখনো চেঞ্জ হয়, সুতরাং এটা হেডলাইনটা বলে দিলাম, কিন্তু আমি বলবো না ওয়ার্ল্ড ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমান কত। নেক্সট চলে আসবো আমরা ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস। তো ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশনের সেই বডি কিন্তু 2023-এ ইন্ডিয়াকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, নেক্সট চলে আসবো আমরা ইন্ডিয়ান অরিজিন যে লিও ভাদ্রাকা, তিনি কোথাকার প্রাইম মিনিস্টার হয়েছিলেন? আয়ারল্যান্ডের। কিন্তু লিও ভাদ্রাকা রিসেন্টলি আয়ারল্যান্ডের প্রাইম মিনিস্টারশিপ থেকে তিনি সরে এসেছেন, এবং একজনকে দেওয়া হয়েছে সেই প্রাইম মিনিস্টারশিপ। সেটা আমি আগে 2024-এর মার্চে যে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 1 করেছি, সেখানে আমরা ইন্টারন্যাশনাল সেগমেন্টে বা ইন্টারন্যাশনাল যে পার্টটা ছিল সেখানে আমরা ডিসকাস করেছি, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে। সিথিভানি রাবুকা কোথাকার প্রাইম মিনিস্টার? ফিজিস প্রাইম মিনিস্টার। বেঞ্জামিন নেথানিয়াহু ইনি ইসরায়েলি প্রাইম মিনিস্টার। নেক্সট চলে আসবো গোয়া লিবারেশন ডে কবে পালন করা হয়? 19 ডিসেম্বর 1961। গোয়া লিবারেশন ডে কিন্তু অপারেশন বিজয় চালু করা হয়েছিল। ঠিক আছে, বাকেল ইন্টারন্যাশনাল বিচ ফেস্টিভ্যাল কোথায় হয়? বাকেল ইন্টারন্যাশনাল বিচ ফেস্টিভ্যাল হয় কেরালাতে। এগুলো পরীক্ষায় আসে না। নেক্সট চলে আসবো কি তামিলনাড়ু গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্স দ্য নীলগিরি থার্ড প্রজেক্ট। তো
তো নীলগিরি থর প্রজেক্ট তামিলনাড়ু গভর্নমেন্ট করে, এটা তোমরা জানো, কারণ নীলগিরি থর হচ্ছে তামিলনাড়ুর একটা ইয়ে। নেক্সট পিটি ঊষা, তিনি কী হয়েছেন? পিটি ঊষা, এটা ইম্পর্টেন্ট আছে পিটি ঊষা সম্পর্কে। ইলেক্টেড অ্যাজ দ্য ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, যে আমাদের ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে তার ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছে যে একজন মহিলা, তিনি হচ্ছে পিটি ঊষা, এবং ইনি রিসেন্টলি রাজ্যসভার সাংসদ হয়েছেন বিজেপি থেকে। ঠিক আছে। 2023 অলিম্পিক, 2032 সালে যে অলিম্পিক অ্যান্ড প্যারালিম্পিক গেমস কোথায় হবে? ব্রিসবেন হবে। 2032 সালে অলিম্পিক অ্যান্ড প্যারালিম্পিক গেমস কোথায় হবে? ব্রিসবেন হবে। আচ্ছা, যেহেতু আমি অলিম্পিক গেমটা নিয়ে একটু বলছি, তো অলিম্পিক গেম কবে, কোথায়, কবে শুরু হয়েছিল প্রথম? ঠিক আছে, গ্রিসের এথেন্সে। ট্র্যাডিশনাল গেম কবে শুরু হয়েছিল? 1778 না কবে সালে ফার্স্ট স্টার্ট হয়েছিল। তারপরে 1800 কত খ্রিস্টাব্দে যেন, ভুলে গেলাম আমি, অত কিছু মনে থাকে না, এক মিনিট। আর অলিম্পিক গেমস থেকে এই তিনটে জিনিস মনে রাখতে হবে, যে অলিম্পিক গেমসের যে রিংস, সেই রিংসটা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, অলিম্পিক গেমসের যে রিংস, সেই রিংসটা কিন্তু সম্পর্কে জানতে হবে। তো ওই রিংসের প্রথম যে রিংটা থাকে তার কালার কি, আর লাস্ট যে রিং থাকে তার কালার কি? ঠিক আছে, প্রথম রিংটা যে কালার থাকে রেড, আর লাস্ট কালারটা থাকে কি? ব্লু। প্রথম যে কালারটা থাকে সেটা রেড, অ্যান্ড লাস্ট কালারটা থাকে কি? ব্লু। মনে থাকবে, প্রথম যে কালারটা থাকে রেড, লাস্ট কালারটা থাকে ব্লু। আচ্ছা, সরি, ফার্স্ট যে কালারটা থাকে সেটা হচ্ছে কি? ব্লু থাকবে, আর লাস্ট কালার যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে রেড থাকবে। মনে থাকবে, ফার্স্ট কালারটা থাকে অলিম্পিক গেমসে, যে অলিম্পিকে যে রিং থাকে, যে রিংগুলো থাকে, সেই রিংস, অর্থাৎ কটা রিংস থাকে অলিম্পিকে? 1 2 3 4 5, পাঁচটা রিং থাকে। 1 2 3 4 5, এটা পাঁচটা এশিয়াকে রিপ্রেজেন্ট করে। 5 রিংস থাকে, 5 রিংস, প্রথমটা থাকে রেড আর ব্লু, প্রথমটা থাকে ব্লু, লাস্টটা থাকে রেড। প্রথমটা থাকে ব্লু আর লাস্টটা থাকে রেড। তো আমরা জানি যে ফার্স্ট গেমস টু বি হেল্ড 1896 ইন এথেন্স, প্রথম অলিম্পিক গেমস যেটা এথেন্সে হয়েছিল 1896 খ্রিস্টাব্দে। মনে থাকবে, 1896 খ্রিস্টাব্দে। তার আগে কিন্তু গ্রিকরা কিন্তু 1776 বিসিতে কিন্তু চালু করেছিল এই গেমটা। ঠিক আছে, এই গেমটা কিন্তু অনেক পুরনো গেম। তো আর এই গেমসের যে মোটো, সেই মোটো হচ্ছে সাইটাস অলিটাস অ্যান্ড ফর্টিয়াস, অর্থাৎ ফাস্টার, হায়ার অ্যান্ড স্ট্রঙ্গার। তো রিসেন্টলি মনে হচ্ছে, আমি নিউজে শুনেছি যে অলিম্পিক গেমসের যে মোটো সেটা কি না একটু চেঞ্জ করা হয়েছে, সেই চেঞ্জটা আমাদেরকে জানতে হবে। তো এগুলো আমরা যখন চেঞ্জগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে 2024 সালে পড়বো, তখন কিন্তু আমরা এগুলো পেয়ে যাব, তখন আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। তো এখন আমাদের হাতের কাছে যতটুকু আছে সেটুকু নিয়ে ডিসকাস করছি। নেক্সট চলে আসবো আমরা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল। তো ইন্ডিয়ান যে ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালস হয়েছে সেটা কোথায় হবে? 2022 সালে হয়েছে ভোপালে। সেটা হচ্ছে গিয়ে আর 8 এডিশন, এটা হচ্ছে কি 8 এডিশনস। এটা চাইল্ড সায়েন্স ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালস হচ্ছে গিয়ে কোথায়? ভোপালে। আর 109th ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস, সেটা 2024 সালে কোথায় হবে? পাঞ্জাবে। আর ঠিক আছে, তাহলে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ISSF, ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল IISF 2022 কোথায় হয়ে গেল? ভোপালে। 2015 সাল থেকে এই ফেস্টিভ্যালটা হচ্ছে, এটা 8th এডিশন। আর 109তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস, এই কোয়েশ্চেনগুলো কিন্তু আগে পরীক্ষায় আসতো, WBCS ও নানান ধরনের পরীক্ষা কিন্তু এগুলো আসতো, আমরা দেখেছি, কিন্তু এখন এই ধরনের কোয়েশ্চেনগুলো আসে না। নেক্সট চলে আসবো ডেট অ্যান্ড ডেজে চলে আসবো, ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড ডেজে। তো ওয়ার্ল্ড এইডস ডে
এইডস ডে যেটা হয় সেটা 1 ডিসেম্বরে হয়। ন্যাশনাল পপুলেশন সেন্টার ডে 2 ডিসেম্বরে হয়। ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসেবিলিটিস এটা 3 ডিসেম্বর পালন করা হয়। ওয়ার্ল্ড সয়েল ডে 5 ডিসেম্বর হয়। হিউম্যান রাইট ডে 10 ডিসেম্বর হয়। ন্যাশনাল হিউম্যান রাইট ডে 10 ডিসেম্বরে হয়। আর 2022 সালে এর থিম কী ছিল? ডিগনিটি, ফ্রিডম অ্যান্ড জাস্টিস ফর অল। 2023 সালে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ডে যেটা 10ই ডিসেম্বর পালন করা হয়, তার থিম হচ্ছে ইকুয়ালিটি, রিডিউসিং ইনইকুয়ালিটি, অ্যাডভান্সিং হিউম্যান রাইট। রিডিউসিং ইনইকুয়ালিটি, অ্যাডভান্সিং হিউম্যান রাইট। ন্যাশনাল এমার্জেন্সি কনজারভেশনস ডে 14 ডিসেম্বর চালু করা হয়। ন্যাশনাল মাইনরিটি রাইট ডে 18 ডিসেম্বর পালন করা হয়। ইন্ডিয়ান ফার্স্ট ডার্ক নাইট স্কাই রিজার্ভ কোথায়? লাদাখে। আচ্ছা, লেজার ফেস্টিভ্যাল লাদাখে হয়। ফ্রিডম অ্যাট মিডনাইট সায়েন্স কিছু বুক অ্যান্ড অথর থেকে আছে। তো অথর হচ্ছে ডোমিনিকো ল্যাপিয়ার, ইনি রিসেন্টলি মারা গেছেন। তিনি ফ্রিডম অ্যাট মিডনাইট সান লিখেছিলেন এবং 2008 সালে তিনি ভারতভূষণ পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ডোমিনিকো ল্যাপিয়ার ইনি কিন্তু ইন্ডিয়াতে, ভারতবর্ষের কলকাতায় তিনি ছিলেন অনেক দিন এবং তিনি কলকাতায় ছিলেন। ফ্রিডম অ্যাট মিডনাইট সান তিনি লিখেছিলেন। পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি, ডিসেম্বর মাসে তিনি মারা গেছেন এবং ইনি ভারতবর্ষ থেকে পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2008 সালে। তো এইগুলো আমাদের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। তো আমরা এক মিনিট আমরা কিছু ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সগুলো একবার আলোচনা করে নিই। এর ডেপথ আলোচনা ডিসকাস করবো না, যদিও ইন্ডেক্সগুলো কী কী পড়তে হবে সবসময়, আর কোন ইন্ডেক্সগুলো এবছর পরীক্ষায় এসছে সেটা আমি বলে দেবো। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এটা পড়তে হবে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, এটা পড়তে হবে, লিখতে হবে। প্রত্যেক নেট সার্চ করে গেলে প্রেস ইনফরমেশন ব্যুরো আছে, বা দি টাইমস অফ ইন্ডিয়া বা দি হিন্দু নিউজ পেপার, এগুলো থেকে সার্চ করতে হবে। এটা লিখে সার্চ করতে হবে গুগল থেকে, তাহলে তোমরা কিন্তু কারেক্ট ইনফরমেশন পাবে, বা পিআইবি থেকে কারেক্ট ইনফরমেশন পাবে, বা বিবিসি যে একটা চ্যানেল আছে, নিউজ চ্যানেল আছে, সেখান থেকে তোমরা পাবে। ওয়ার্ল্ড বিবিসি যে একটা চ্যানেল আছে, ঠিক আছে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স, ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, গ্লোবাল ফুড সিকিউরিটি ইন্ডেক্স, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, তারপর হচ্ছে গিয়ে গ্লোবাল পিস ইন্ডেক্স, লিভেবিলিটি ইন্ডেক্স, নর্থ ইস্টার্ন রিজিয়ন ডিস্ট্রিক্ট এসডিজি ইন্ডেক্স। দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু WBCS 2023-এর প্রিলিমসে চলে এসছে। তো ইন্ডেক্সগুলো থেকে নর্থ ইস্টার্ন রিজিয়ন ডিস্ট্রিক্ট এসডিজি ইন্ডেক্স অ্যান্ড ড্যাশবোর্ড 2021-22, এটা নীতি আয়োগ এর সঙ্গে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের একসঙ্গে কোলাবোরেটিং করে এটাকে রিলিজ করে। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2021, আর ইনইকুয়ালিটি ইন্ডেক্স এটা অক্সফাম ইন্টারন্যাশনাল বলে একটা এনজিও আছে, অক্সফাম ইন্টারন্যাশনাল, সেটা রিলিজ করে। আর ইন্ডিয়াতে যখন করে ইনইকুয়ালিটি ইন্ডেক্স, সেটা অক্সফাম ইন্ডিয়া বলে একটা সংস্থা। অক্সফাম ইন্টারন্যাশনাল ইনইকুয়ালিটি ইন্ডেক্স সেটা রিলিজ করে অক্সফাম ইন্টারন্যাশনাল, ঠিক আছে। এটাগুলো এই 12টা ইন্ডেক্স কিন্তু পড়তে হবে। আরও ইন্ডেক্স আছে, সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। যেমন আগে বলেছি অ্যাডাপ্টেশন গ্যাপ রিপোর্ট, এমিশন গ্যাপ রিপোর্ট, এগুলোও পড়তে হবে। তো ইন্ডেক্স ক্ষেত্রে আমি এক জায়গায় করেছি, যে সমস্ত ইন্ডেক্সগুলো ভিতরে পড়েছি, সেই ইন্ডেক্সগুলোকে আমি এক জায়গায় করে এই বলে দিলাম। তো আর কিছু মেমোরেবল পয়েন্ট আছে, তো সেই মেমোরেবল পয়েন্টগুলো থেকে কোয়েশ্চেন আসেনি, সুতরাং সেগুলো হচ্ছে জেনারেল নলেজ টাইপের মেমোরেবল পয়েন্টগুলো, সেটাকে আমি এখানে অ্যাড করিনি, ঠিক আছে। তো তোমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল পিডিএফটা যদি তোমরা নিতে চাও, তাহলে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং দেখতে পারো যে কোনগুলো
কীভাবে পড়তে হবে, কোন কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন জায়গাগুলো পড়তে হবে, সেই জায়গাগুলো থেকে তোমাদেরকে কোয়েশ্চেন আসছে। তো আজকে আমার এই কারেন্ট অ্যাফেয়ার্সের এপিসোড যেটা চলছিল, 4টে এপিসোড হলো, 4টে পার্টে আমি ডিসকাস করলাম জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। তোমরা যদি এর পিডিএফটা নিতে চাও তাহলে আমি ফ্রেশভাবে এটাকে আমি নোটটা লিখবো এবং সেক্ষেত্রে পেজ সংখ্যাও কমে আসবে এবং তার থেকে মাঝখান থেকে অনেক যেগুলো আসবে না সেগুলো আমি রিলিজ করে দেবো, সেগুলো আমি ইরেজ করে দেবো, ইরেজ করে দিয়ে আর একটা কনসাইজ সামারি আমি সিম্পলিফাইং নোটস আমি বানাবো। সেইগুলো বলে কিন্তু তোমার ট্র্যাডিশনাল নলেজ, জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সে কোন কোন জায়গাগুলো পড়তে হবে, কোন কোনগুলো ভালো করে নজর দিতে হবে, সেগুলো কিন্তু তোমরা বুঝতে পারবে। একটা ব্লু প্রিন্ট হবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে প্রিপারেশন নেওয়ার সময়, একটা ব্লু প্রিন্ট হবে। তাই এটাকে তোমরা যারা পারচেস করতে চাও বা তারা নিতে চাও তারা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? প্রণাম আমার সবাইকে, সকলকে আমার প্রণাম আমার চ্যানেলের পক্ষ থেকে। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করো।